জুলাই সনদের অধীনে নতুন 12 তারিখের পরে নতুন নির্বাচিত সরকার জুলাই সনদের অধীনে চলবে যদি ভোট জয়যুক্ত হয়। তাহলে তো এই যে 300 আসনে নির্বাচন করছেন তখন তো মুখ্য হয়ে যাবে ওই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন। গণপরিষদ কে হবে? গণপরিষদ 300 জন হবে নাকি 400 জন? ওই 300 যোগ 100 হিসেব করে নারী সংসদ সদস্যগণ আছেন রিজার্ভ কোটায়, সেটাও কিন্তু আপনাকে সংযুক্ত করার কথা যে আমার সেফ এক্সিটের জন্য তুমি কি দিবে। যে সমস্ত দেশগুলোতে উচ্চকক্ষ রয়েছে, বিশেষ করে আমি যেহেতু ব্রিটেনে আছি, ব্রিটেনের বিষয়গুলো ফলো করি, ওটা অনেকটা সম্মানজনক একটা পজিশন। এনারা এক্সিকিউটিভ রোল প্লে করেন না, কিন্তু বাংলাদেশের এই নতুন সংবিধানে উচ্চকক্ষ একটা এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, তা তো নির্বাচিত জনপ্রতিনিধি নন। এরা কিন্তু ব্রিটেন ফলো করেনি, এরা ফলো করেছে পাকিস্তান। সংবিধান স্থগিত করে দিতেন একটা প্রক্লেমেশন দিয়ে। এই নির্বাচনটি আসলে সংবিধান স্থগিতের একটি ম্যান্ডেট হবে, গণভোটের মাধ্যমে সংবিধান স্থগিত হবে। জুলাই সনদের অধীনে নতুন 12 তারিখের পরে নতুন নির্বাচিত সরকার জুলাই সনদের অধীনে চলবে যদি ভোট জয়যুক্ত হয়, তাই তো? কি সেটা তো আমরা কেউই জানি না। কি তারা যারা বলছে তাহলে তো এই যে 300 আসনে নির্বাচন করছেন, 300 আসনে নির্বাচনে জনপ্রতিনিধিদের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়া বা মন্ত্রী পরিষদ গঠন করা, এগুলো তো তাহলে মুখ্য হবে না। তখন তো মুখ্য হয়ে যাবে ওই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন। অবশ্যই, শুধু তাই না, এখন কি এই 300 জন নিয়ে বসবে নাকি আবার 100 জন ওই পার্সেন্টেজের হিসেবে কাদেরকে পিয়ার পদ্ধতিতে দ্বিতীয় কক্ষে বসাবেন সেটা নিয়ে আলোচনা হবে। আপনি করছেন যে প্রাইমারি অ্যাসেম্বলির ইলেকশন, তারপরে আপনি ওই অ্যাসেম্বলি ইলেকশনের পার্সেন্টেজের ভিত্তিতে যদি এরা ভোটকে নির্বাচিত করে, যেটা তারা ইতিমধ্যেই করে দিয়েছে, তখন আবার পার্সেন্টেজ হিসেবে 100 যেই অতিরিক্ত আসন দ্বিতীয় কক্ষের, সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন উচ্চ কক্ষ, দ্বিতীয় কক্ষ যেটা, ফার্স্ট অ্যাসেম্বলির পরে সেকেন্ড অ্যাসেম্বলি। এখন গণপরিষদ কে হবে? গণপরিষদ কি 300 জন হবে নাকি 400 জন হবে? তাহলে আমার নির্বাহী বিভাগ কোথা থেকে হবে? বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ হতে হবে 300 জন থেকে। 300 জনের যে সংসদ, সেখানে যারা মেজরিটি পাবে সেটা তারা সরকার গঠন করবে। এখন আপনি কি তখন ওই 300 যোগ 100 হিসেব করে ওই 400 জনের মধ্যে থেকে এবার নতুন করে হিসাব করবেন? আবার এখানে আরো একটা বিষয় আছে, ওই 400 জনের বাইরেও কিন্তু আবার নারী সংসদ সদস্যগণ আছেন রিজার্ভ কোটায়, সেটাও কিন্তু আপনাকে সংযুক্ত করার কথা। তখন আপনি পার্লামেন্টারি একটা মানে আমি বলবো যে একটা ব্যাকলগ সৃষ্টি করছেন, এবং পার্লামেন্টারি ব্যাকলগ, তাহলে তো একটা কেওয়াস তৈরি হবে জনাব মহিবুল চৌধুরী নওফেল। কারণ কেওয়াস বলতে আমি বুঝাচ্ছি, এখানে কখনোই আমরা ব্রিটেনে দেখি নাই উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ একসাথে বসে। আবার এই নতুন জুলাই সনদ অনুযায়ী আমরা দেখলাম, যদি আমি ভুল বলি আপনি এটা কারেক্ট করবেন, জুলাই সনদ অনুযায়ী হচ্ছে নিম্নকক্ষ, অর্থাৎ সংসদ সদস্যরা যদি কোনো কিছু করতে ব্যর্থ হন সেটার পাশ করতে হবে হাউস অফ লর্ডস, অর্থাৎ উচ্চকক্ষ। বাংলাদেশের নতুন যে উচ্চকক্ষ, তারা এটার অথরিটি ম্যান্ডেট না দিলে নিম্নকক্ষের এটা পাশ হবে না। কিন্তু আমরা ব্রিটেনে দেখি নিম্নকক্ষ যেটা পাশ করে হাউস অফ লর্ডসে পাঠাবে, ওরা 15 দিনের মধ্যে না দিলে এটা অটো পাস। কিন্তু বাংলাদেশে তো দেখি উচ্চকক্ষ সুপ্রিম অথরিটি। দেখুন, এখন উচ্চকক্ষ কিভাবে গঠিত হচ্ছে সেটাই তো কারো কাছে পরিষ্কার নয়। এই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটার কিন্তু কোনো ধরনের নির্দেশনা কারো কাছেই ক্লিয়ার না। তো এখন লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে নিম্নকক্ষ, উচ্চকক্ষ, ক্ষমতা কোথায়, এগুলো কিছুই না। লক্ষ্যটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল নৈরাজ্য, কনস্টিটিউশনাল অ্যানার্কি ক্রিয়েট করে রাখা। কেন কনস্টিটিউশনাল অ্যানার্কি ক্রিয়েট করে রাখা? সেই কনস্টিটিউশনাল অ্যানার্কিতে তারা তখন নেগোশিয়েট করবে যে আমার সেফ এক্সিটের জন্য তুমি কি দিবে, আর আমার পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট করার জন্য আমাকে কি কি ছাড় দিতে হবে। আপনি দেখবেন যে নির্বাচনের শুধুমাত্র আর বাকি আছে এই অবৈধ বলি আর বৈধ বলি একটা নির্বাচন তো তারা ডেকেছে, তার 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে নানান ধরনের চুক্তি তারা করে যাচ্ছে। তাহলে এই চুক্তিগুলোর বৈধতা কে দেবে? এটা কি সেই 300 জনের পার্লামেন্ট দেবে, নাকি 400 জনের পার্লামেন্ট দেবে, নাকি গণপরিষদ দেবে, নাকি নতুন যে নির্বাহী বিভাগ তৈরি করতে হবে তাকে দিতে হবে? এখন যেহেতু এই বিষয়গুলা তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে একটা মানে ধোঁয়াশার মধ্যে ফেলেছে। কেন?
ইউনূস যেন বসে থাকতে পারে বিইং দ্য আরবিট্রার। 2-3-4টি পক্ষ সে সৃষ্টি করেছে ইচ্ছা করে। তার যে গৃহপালিত একটা দল সৃষ্টি করেছে এনসিপি, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার তার যেই বাহিনী ছিল মাঠে আমাদের বিরুদ্ধে যে দাঙ্গা এবং অভ্যুত্থান করে অবৈধ, সেই বাহিনীর সাথে আবার ভিড়িয়ে দিয়েছে। আবার বিএনপিকে একটা মূলাধুলে দিয়েছে, তারাই তাদেরকেই ক্ষমতায় আনবে। কিন্তু ক্ষমতায় আনবে তাদেরকে, কিন্তু আবার এই তথাকথিত জুলাই চার্টারের মধ্যে প্রেসিডেন্টকে ক্ষমতা দিয়ে রেখেছে, সংসদ যে কোনো সময় সে ভেঙে দিতে পারে। এখন এই ধরনের নৈরাজ্যপূর্ণ অবস্থায় তারা, যেহেতু বর্তমানে রাষ্ট্রপতি একেবারেই তার করণীয় কিছুই নাই এবং সে শুধুমাত্র বাহিনীগুলোর পরামর্শেই চলছেন, হ্যাঁ, তাকে দিয়ে যদি বলে যে এই নির্বাচনটা মানে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, সরকার গঠনের জন্য যথোপযুক্ত না, ভেঙে দেওয়া হলো, তো এই তখন সেই দায়টা কে নেবে? এই এক ধরনের কনস্টিটিউশনাল অ্যানার্কি তৈরি করার জন্যই তারা এই কাজগুলো করেছে। আমরা দেখছি যে যে সমস্ত দেশগুলোতে উচ্চকক্ষ রয়েছে, বিশেষ করে আমি যেহেতু ব্রিটেনে আছি, ব্রিটেনের বিষয়গুলো ফলো করি, ওটা অনেকটা সম্মানজনক একটা পজিশন। এনারা এক্সিকিউটিভ রোল প্লে করেন না। কিন্তু বাংলাদেশের এই নতুন সংবিধানে, অর্থাৎ নতুন যে জুলাই সনদ, সেখানে দেখা যাচ্ছে যে উচ্চকক্ষ একটা এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে তাদের। তো তাহলে গণতান্ত্রিক দেশে উচ্চকক্ষের এক্সিকিউটিভ রোল প্লে করার ক্ষমতা তো তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গলা টিপে হত্যা করা। তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি নন। অবশ্যই নন, তারা দল থেকে মনোনীত হবেন। এখন এরা কিন্তু ব্রিটেন ফলো করেনি, এরা ফলো করেছে পাকিস্তান। পাকিস্তানে যেভাবে করে সামরিক বাহিনী চাইলেই প্রেসিডেন্টের মাধ্যমে নির্বাচিত সংসদকে যে কোনো সময় ভেঙে দিতে পারে, যেটা ইমরান খানের ক্ষেত্রে তারা করেছে। এবং পাকিস্তানের সিনেট তৈরি করে রেখেছে তারা, সেই সিনেটটা আবার আজ্ঞাবহ। সেই সিনেটটা আবার আইএসআই এর চিফ যেভাবে করে কথা বলবে সেভাবে করে তার যে প্রাইমারি পার্লামেন্ট মানে নিম্নকক্ষ, তার উপরে ছড়ি ঘোরায়। সেখানে এই সিনেটকে তৈরি করে রেখেছে, সেখানে সুপ্রিম কোর্টকে তৈরি করে রেখেছে, সরাসরি আইএসআই এর সাথে নির্দেশনায় তারা কাজ করে। আর প্রেসিডেন্ট তো আছেই। হ্যাঁ, আপনি দেখবেন যে ফারুক লেঘারি বেনজির ভুট্টোর নির্বাচিত সরকারকে এখন পর্যন্ত পাকিস্তানের এই যে 80 বছরের মানে যে ইতিহাস, একটাও নির্বাচিত সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারে নাই। কেন? বনিবনা না হলেই জেনারেলরা প্রেসিডেন্টকে দিয়ে সরকারকে সরাসরি হয় পার্লামেন্টকে ভেঙে দেয়, নয় সংসদের মধ্যেই এমপিদেরকে কেনাবেচা করে আপনার মানে ভোট অফ নো কনফিডেন্স দিয়ে সরকার ফেলে দিচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে মোস্ট পপুলার পলিটিশিয়ান ইমরান খানকে কিন্তু শুধু ফেলে দেয় নাই, তাকে এখন কারাগারেও পুরে রাখা হয়েছে। কোনো পাগলেও বিশ্বাস করবে না যে সমস্ত অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে। তো একই ধারাবাহিকতায় এই বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের একটা করদরাজ্য করার জন্য পাকিস্তানি যে সাংবিধানিক স্ট্রাকচার, যেখানে সরাসরি সেনাবাহিনী, যেখানে পশ্চিমা শক্তি ইন্টারফেয়ার করার সরাসরি সুযোগ রাখা হয়েছে, সেগুলো এখানে তৈরি করা হচ্ছে। এই আলী রিয়াজ তো এই জন্যই আমেরিকা থেকে নিয়ে আসা হচ্ছে। আপনি দেখবেন যে সংবিধান নিয়ে যারা লেখালেখি করে, সংবিধান নিয়ে যারা পড়াশোনা করে, সংবিধান নিয়ে যারা আইন চর্চা করেন, হ্যাঁ, তাদেরকে তো সেখানে রাখা উচিত। তিনি একটা বেসিক পলিটিক্যাল সায়েন্সের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো কালে নিয়মিত অধ্যাপক নন, কোনো কালে তিনি অধ্যাপক